প্রিয় দর্শক, মেডিভয়েস নিউজরুমে স্বাগত জানাচ্ছি আবু রাইব মনির। বরাবরের মতোই সপ্তাহের স্বাস্থ্য খাতের আলোচিত এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আজ থাকছে ঢাকার বাতাসে ক্যান্সারের উপাদান, স্পার্টা নেটওয়ার্কের প্রতিবেদন, বেড়েছে প্রাণঘাতী ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, নতুন তালিকা প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার, সিজারিয়ান শিশুর শরীরে হামের টিকা কম কার্যকর, যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকদের গবেষকদের তথ্য, পঞ্চম বাংলাদেশ হিসেবে এভারেস্ট চূড়ায় দেশের পতাকা ওড়ালেন ডাক্তার বাবর আলী। দর্শক, বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তরুণ ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার নাজিরুল মুবিন। মুবিন ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে মেডিভয়েসে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমরা যে বিষয়গুলো নিউজরুমের জন্য সিলেক্ট করেছি এর মধ্যে বেশি হচ্ছে স্বাস্থ্য রিলেটেড। আমরা অনেক সময় চেষ্টা করি যে আসলে একটু প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন অথবা স্বাস্থ্য শিক্ষা বা এই বিষয়গুলো ঠাঁই পায়, কিন্তু যেহেতু আপনি একজন তরুণ ক্যান্সার বিশেষজ্ঞ এবং এইখানে এই বিষয়গুলো আমরা চেষ্টা করেছি আজকের অনুষ্ঠানে বেশি প্রাধান্য দেওয়ার জন্য আর কি। তো শুরুতে আমরা জানতে চাইব যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে একটা নির্ধারিত মাত্রা আছে, সেই মাত্রা হচ্ছে ঢাকার বাতাসে প্রায় দ্বিগুণ ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের উপস্থিতি পাওয়া গেছে। এই বিষয়টি আপনারা মানে একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে কীভাবে দেখছেন? ধন্যবাদ। ক্যান্সার রোগ তৈরি করার জন্য যে ধরনের রাসায়নিক উপাদানগুলো দায়ী তাদেরকে আমরা বলি কার্সিনোজেন, যারা ক্যান্সার তৈরি করে। তো এই কার্সিনোজেন তালিকার মধ্যে একটা বড় অংশ জুড়ে আছে হেভি মেটাল বা ভারী ধাতু পদার্থ, যেগুলো লেড, ক্যাডমিয়াম, কোবাল্ট, আর্সেনিক, এগুলো। তো এগুলো যখন পরিবেশে একটা নির্ধারিত মাত্রায় সব জায়গাতেই থাকে এবং এর জন্য একটা পরিমিত মাত্রা নির্ধারণ করে দেওয়া আছে। কিন্তু যখন এই নির্ধারিত মাত্রার থেকেও বেশি পরিমাণে পরিবেশে এগুলোর উপস্থিতি পাওয়া যায়, তখন সেই জনপদের যারা জনগোষ্ঠী আছেন তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো আমাদের বাংলাদেশে অতি সাম্প্রতিক যে গবেষণার ফলাফলের কথাটি আপনি বললেন, আমাদের বায়ুমণ্ডলে, আমাদের বাতাসে এই হেভি মেটালগুলোর পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, যার ফলে এটা আসলেই বেশ উদ্বেগের বিষয় যে সামনের দিনগুলোতে আমাদের ক্যান্সার রোগীর সংখ্যা আরও অনেক বেড়ে যাবে। বিশেষ করে এই হেভি মেটাল যে ক্যান্সারগুলোর জন্য দায়ী, সেই ক্যান্সারগুলোর প্রকোপ আরও অনেক বেড়ে যাবে। এটা আরেকটু ভয়ের কারণ এই জন্য যে সেটা হলো আমাদের দেশে এমনিতেই ক্যান্সার চিকিৎসা বেশ অপ্রতুল। ক্যান্সার চিকিৎসার যে রসদ বা লজিস্টিক্স সেটাই আমাদের কম। তার মধ্যে যদি ক্যান্সার তৈরি করার উপাদান আমাদের পরিবেশে বেড়ে যায়, এটা মানে উভয় সংকট বা মরার উপর খাড়ার ঘা টাইপের একটা পরিস্থিতি আমাদের সামনে আসতে যাচ্ছে। অতএব এটা আসলে বেশ ভয়ের বিষয়, চিন্তার বিষয়। তো এই উপাদান আসলে বেড়ে গেছে কেন? মানে এটা কিভাবে আসলে আমরা এখানে আমাদের দায় আছে কিনা বেড়ে যাওয়ার ক্ষেত্রে? এই হেভি মেটালগুলো বাড়ে মূলত যানবাহনের কালো ধোঁয়া থেকে আসতে পারে। এগুলো বাড়ে আমাদের যেসব শিল্প কারখানার যেসব বর্জ্য আছে সেখান থেকে আসতে পারে, জাহাজ ভাঙা শিল্প থেকে আসতে পারে, এছাড়া আপনার চামড়া শিল্প, ব্যাটারি শিল্প, সেখান থেকে আসতে পারে। আরেকটা বড় জায়গা হচ্ছে ইটভাটার যে কালো ধোঁয়া, সেখান থেকে আসতে পারে। তো আমাদের একইভাবে আমাদের শিল্পোন্নত হতে হবে, কিন্তু এই যে কোনো জিনিস উৎপাদনের ক্ষেত্রে কিছু থাকে ইকো ফ্রেন্ডলি, কিছু মেকানিজম থাকে। আমাদের যারা শিল্পপতিরা আছেন বা যারা প্রকৌশলীরা আছেন, তারা এই উৎপাদনের ক্ষেত্রে যদি পরিবেশ বান্ধব যেসব প্রযুক্তি আছে সেসব ব্যবহার করেন, তাহলে হয়তো আমরা এই বায়ু দূষণটাকে কমিয়ে আনতে পারবো। আর পাশাপাশি আরেকটা বড় সমস্যা যেটা ঢাকা শহরের মধ্যে, সেটা হচ্ছে এই গাড়ির যে কালো ধোঁয়াগুলো। তো কোন গাড়িগুলো থেকে কালো ধোঁয়া বের হয় আমরা সবাই জানি, কিন্তু এগুলো যে কেন রাস্তায় চলে সেটা আসলে আমরা বুঝতে পারি না। তো এটার সাথে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, তারা যদি এসব ফিটনেসবিহীন, মেয়াদ উত্তীর্ণ যেগুলো এই কালো ধোঁয়া ছাড়ছে, সেই গাড়িগুলো যদি বাজেয়াপ্ত করেন, এর পরিবর্তে যদি যে যানবাহনগুলোর ইঞ্জিনগুলো তুলনামূলক কম বায়ু দূষণ করে, বায়ু দূষণ তো করবে, জীবাশ্ম জ্বালানি পুড়ছে করবে, যতটুকু কমিয়ে রাখা যায় সেটা করলে আমরা হয়তো কিছুটা রেহাই পাবো বলে আশা করছি। আমরা মনে করি যে আমাদের কর্তৃপক্ষ এই ব্যাপারে যথাযথ নজর দেবেন এবং যারা আসলে এই ফিটনেসবিহীন গাড়িগুলো অথবা এই বিষয়গুলো সৃষ্টি করছেন, তাদের তরফ থেকে সচেতনতার ব্যাপার আছে। আমরা পরের প্রশ্নে যাচ্ছি, সেটা হচ্ছে যে 2022 সনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা বাংলাদেশে ক্যান্সার রোগীদের একটা সমীক্ষা দিয়েছিলেন, সেই সমীক্ষার অনুযায়ী তাদের সতর্কবার্তা হচ্ছে 2050 সালে এই সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাবে। তো এই পরিস্থিতিতে ঢাকার যে আবহাওয়া
মানে ক্যান্সার উপাদানের যে উপস্থিতির কথা যেটা বলা হচ্ছে, আসলে এটার আমাদের জন্য কতটা উদ্বেগের আপনি মনে করছেন? আমাদের আজকের নিউজ রুমের প্রথম যে নিউজটি আপনি বললেন, ওটার সাথে দ্বিতীয় নিউজটা কিন্তু একই সুতোই গাঁথা। যেহেতু দূষণ বাড়ছে, ক্যান্সারের প্রকোপ বাড়বে, সুতরাং 2022-এ যে পরিমাণ ক্যান্সার রোগী আছে 2050-এ সেটা দ্বিগুণ হবে। তো এই ট্রেন্ড বা এই যে আশঙ্কাটা, এই এস্টিমেশনটা দীর্ঘদিন থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি ওরা দিয়ে আসছে, এবং দেখা যায় যে ওদের যে এস্টিমেশন যেটা থাকে সেটা মোটামুটি মিলে যায়। ওরা সেই 2000 সালের দিকেও বলেছে 2010-এ কেমন হবে, 2020-এ কেমন হবে, তো কাছাকাছি পাওয়া যায়। তো সুতরাং 2050-এ 2022-এর তুলনায় ক্যান্সার রোগীর সংখ্যা দ্বিগুণ হবে, এটা মানে আমাদেরকে আসলে এটা ধরে নিতে হবে যে এটাই হতে যাচ্ছে। তো এটার একটা কারণ তো পরিবেশ দূষণ আছেই, যেটা আমরা প্রথমে আলোচনা করলাম। ক্যান্সার হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের জীবনাচরণ, লাইফস্টাইল। আমরা যত বেশি আমরা এই শহরে কর্পোরেট জীবনাচরণে অভ্যস্ত হচ্ছি, তত আমরা ক্যান্সারকে আসলে নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের শরীরে বাসা বাঁধার জন্য। প্রায় সব ক্যান্সারের সাথে মুটিয়ে যাওয়ার সম্পর্ক আছে। আমরা যত বেশি ওবেস হব, আমার উচ্চতার তুলনায় আমার ওজন যত বেশি হবে, যত শারীরিক পরিশ্রম আমি কম করব, তত বেশি ক্যান্সার হওয়ার ঝুঁকি আমার বাড়বে সকল ক্যান্সারের ক্ষেত্রে। যত বেশি আমরা বাইরের খাবার খাবো, অর্থাৎ অতিরিক্ত তেল দেওয়া খাবার, অতিরিক্ত বিভিন্ন লবণ দেওয়া খাবার, হ্যাঁ, যেগুলো বাইরের রেস্টুরেন্টগুলোকে খাবারকে সুস্বাদু করার জন্য দেওয়া হয়ে থাকে, এই সব লবণগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। যত কম শাকসবজি খাবো, ঝুঁকি বাড়িয়ে দেয়। যত কম পানি খাবো, ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়া অনেক সময় আমাদের অনেকে বন্ধু বান্ধব বা তাদের কলিগদের যে চারপাশে যারা আছেন তাদের চাপে বসে অনেকে ধূমপান করেন, মদ্যপান করেন, এগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তাহলে পরিবেশ দূষণ তো আমাদেরকে ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে, আর আমরা জেনে না জেনে যে লাইফস্টাইলটাকে অ্যাডপ্ট করেছি সেটা আমাদের ক্যান্সারের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। তো সব মিলিয়ে, এবং আরেকটা বিষয়, এটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে, সেটা হলো এখন ক্যান্সার শনাক্তের পরীক্ষাগুলো অনেক বেশি অ্যাভেলেবল হয়েছে। 20 বছর আগে হয়তো জেলা পর্যায়ে সিটি স্ক্যান হতো না, শুধু এক্সরে হতো, এখন জেলা পর্যায়ে সিটি স্ক্যান হচ্ছে। একজন রোগী অনেকদিন ধরে কাশি ভালো হচ্ছে না, এক্সরেতে হয়তো সেই ক্যান্সারটা অত ভালো বোঝা যায় না, কিন্তু সিটি স্ক্যানে তার থেকে একটু ভালো বোঝা যায়। ফলে এই যে পরীক্ষা নিরীক্ষা সহজলভ্যতার কারণেও আগের থেকে বেশি ক্যান্সার রোগী এখন শনাক্ত হচ্ছে, সামনের দিনে আরও বেশি ক্যান্সার রোগী শনাক্ত হবে। তো আমাদের আসলে যেটা করতে হবে, রোগী বাড়বে, আমাদের চিকিৎসার ব্যবস্থাটা আরও প্রসারিত করতে হবে। এখন আমাদের যে ভঙ্গুর অবস্থা ক্যান্সার চিকিৎসার, দেশের মধ্যে অনেক রোগী দেশের বাইরে চলে যাচ্ছে, সেটা যাতে আমরা দেশেই তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে পারি, সেজন্য যে সরঞ্জামাদির প্রয়োজন, দক্ষ চিকিৎসক প্রয়োজন, সেগুলো আমাদের সংস্থান করতে হবে খুব দ্রুত। আমরা আমাদের মানে আমন্ত্রণ জানাচ্ছি ক্যান্সারকে, এখানে আসলে মনে হয় যে আমাদের সচেতন হওয়ার খুব বেশি দরকার আমরা মনে করছি। আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের ওই প্রতিবেদন, যে প্রতিবেদন ঢাকার মানে আবহাওয়ায় ক্যান্সার উপাদান বেশি, সেই প্রতিবেদনের মধ্যে একটি অংশ আমরা দেখতে পেরেছি যে এখানে ফুসফুসের ক্যান্সারে বেশি বাংলাদেশে আক্রান্ত বেশি মানুষ। আসলে কি কারণ, মানে ফুসফুস কেন বেশি আক্রান্ত হচ্ছে এবং উত্তরণের উপায়টা কি? খুবই চমৎকার প্রশ্ন। ফুসফুস ক্যান্সার আমাদের পুরুষ রোগীদেরই বেশি হয়, কিন্তু আমরা প্রচুর মহিলা রোগীও পাই যারা ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। ফুসফুস ক্যান্সারে যদি আমরা 1 নম্বর কারণ বলি, যে 1 নম্বর, আর কোনো কারণে একটা কারণ যদি বলতে বলা হয়, সেটা হচ্ছে ধূমপান। এই ধূমপানটা আমাদের সমাজে এত বেশি, এটা কি বলবো, মেইন স্ট্রিম, যে এটা যে আসলে ক্যান্সার করে, অনেক রোগ ব্যাধি করে, এটাকে সবাই বুড়ো আঙ্গুল দেখে সবাই সবার সম্মুখে ধূমপান করেই যাচ্ছে। এবং অধুনা অনেকে দেখা যাচ্ছে সিগারেট বা ভেইপ এসব ব্যবহার করছে, মনে করছে এটাতে তো নিকোটিন নেই, হয়তো ফুসফুস ক্যান্সারের হবে না, এটা সেফ। কিন্তু না, এটাতেও যে উপাদানগুলো আছে, বিভিন্ন অ্যাক্রিলিক, অ্যালডিহাইড, আরও বিভিন্ন যেসব রাসায়নিক উপাদান আছে, সেগুলো ফুসফুস ক্যান্সারও করে এবং ফুসফুসের আরও দীর্ঘমেয়াদী রোগও করে। তো পরিবেশ দূষণও তো ফুসফুস ক্যান্সার বাড়ায়, বায়ু দূষণ বিশেষত। আর আমরা যে ধূমপানের যে সহজলভ্যতা, এটাও ফুসফুস ক্যান্সার অনেক বেশি মূল কারণ, এটা ফুসফুস ক্যান্সার বাড়ানোর। তো প্রতিরোধের জন্য যেটা করা যেতে পারে, সেটা হলো এটা নিয়ে আমাদের দেশীয় একটা গবেষণার ফলাফলের সারাংশটা এরকম, সেটা ধূমপান বা তামাকজাত দ্রব্যের কারণে যে রোগ ব্যাধিগুলো হয়, সেগুলোর জন্য সরকারকে যে পরিমাণ টাকা খরচ করতে হয়
সরকার কিন্তু আমাদের চিকিৎসার জন্য কিন্তু অর্থ খরচ করে। সরকারি হাসপাতালে আমরা যে ফ্রি ঔষধ পাই, ফ্রি চিকিৎসা পাই, এটা তো সরকারের ভর্তুকি খাত। সরকার একটা অর্থ খরচ করে, হয়তো সেটা পর্যাপ্ত না, কিন্তু খরচ করে। আর এর বিপরীতে সরকার এই তামাক কোম্পানিগুলোর কাছ থেকে যে কর পায়, শুল্ক পায়, তার পরিমাণ খুবই কম। দীর্ঘদিন ধরে এই কোম্পানিগুলো তো খুবই জায়ান্ট, এদের বিরুদ্ধে আসলে কথা বলা বা ভয়েস রেজ করাটা খুবই রিস্কি, এবং তারা সরকারকে বোঝে আমরা তো সব থেকে বেশি ভ্যাট দেই, ট্যাক্স দেই। তো আমাদের দেশীয় ক্যান্সার বিশেষজ্ঞদের একটি গবেষণার ফলাফল এটা উঠে এসেছে, এবং এটার সাথে সম্পৃক্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, আমেরিকান ক্যান্সার সোসাইটি, ইউকে ক্যান্সার এজেন্সির মতো আন্তর্জাতিক সংস্থাগুলো। তাদের ফলাফল হলো সরকার ট্যাক্স পাচ্ছে, ভ্যাট পাচ্ছে সত্য, কিন্তু এর বিপরীতে সরকার যা খরচ করছে তার পরিমাণটা অনেক 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 বেশি। হ্যাঁ, এবং আমরা জনগণকে বলতে চাই, সেটা হচ্ছে আপনি আপনার একটা খারাপ অভ্যাসের জন্য আপনি অর্থ খরচ করছেন, ধূমপান করছেন, এটাকে আপনি রিপ্লেস করে একটা ভালো অভ্যাসের জন্য অর্থ খরচ করেন। আপনি কিছু ফ্রুটস খান, হ্যাঁ, তাহলে আপনার ক্যান্সারও প্রতিরোধে এটি সহায়তা করবে, এবং অন্যান্য রোগ ব্যাধি প্রতিরোধেও আপনাকে সহায়তা করবে, এবং আপনি একটা খারাপ অভ্যাসকে ভালো অভ্যাস দ্বারা রিপ্লেস করলেন। অসংখ্য ধন্যবাদ। আসলে এখানে আরেকটি প্রশ্ন আমি একটু করতে চাই, কারণ হচ্ছে আমরা যখন রাস্তাঘাটে হাঁটাফেরা করি আর কি, চলাফেরা করতে গিয়ে আমি প্রায়ই দেখি যে আগে রাস্তায় এত বেশি ধূমপানের সংখ্যা আমি পেতাম না। মাস্ক পরেও দেখি যে মাস্ককে করেই ওভারকাম করে আমি ধূমপানের ইয়াটা পাচ্ছি আর কি, ঝাঁজটা পাচ্ছি। তো এই যে ক্ষতিকর বিষয়টি, এটি আসলে পরোক্ষভাবে আমি আসলে ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে কিনা, বা নাগরিকরা ঝুঁকিতে আছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। আমরা ধূমপানকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রত্যক্ষ ধূমপান, অ্যাক্টিভ স্মোকিং, আর একটা হচ্ছে পরোক্ষ ধূমপান, প্যাসিভ স্মোকিং। ধরেন একটা পরিবারে শুধু বাবা ধূমপান করে, মা শিশুরা ধূমপান করে না, কিন্তু উনি বাসায় বসে, ওনার ঘরে বসে বা ওনার বারান্দায় বসে উনি ধূমপান করেন। ফলে সেই পরিবারের মা এবং শিশুরাও কিন্তু ধূমপায়ী হয়ে গেল, তারা ধূমপান না করে ধূমপায়ী হয়ে গেল। এটাকে বলি আমরা প্যাসিভ স্মোকিং। প্যাসিভ স্মোকিং কিছু বিশেষ ধরনের ফুসফুসের ক্যান্সার করে এবং অন্যান্য ক্যান্সার করে, এবং ভয়ের বিষয় হচ্ছে সেই ক্যান্সারগুলো আরও মোর অ্যাগ্রেসিভ, এগুলো আর খুব দ্রুত শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। এর কারণ হলো যখন যখন সিগারেটটা টানে, তখন সে কিন্তু ফিল্টার্ড ধূমপান করে, রাইট? সে সিগারেটের পিছনে একটা ফিল্টার থাকে, সেই ফিল্টার দিয়ে অনেক রাসায়নিক পদার্থ ওখানে আটকে যায়, এবং সে ফিল্টার্ড হওয়া ধোঁয়াটা সে তার শরীরে নেয়। ফলে তার কাছে কিন্তু ক্ষতিকর রাসায়নিক পদার্থ তুলনামূলক কম যায়, কিন্তু তার সামনে তার যে বন্ধু, তার যে সহকর্মী, তার যে সন্তান বা তার স্ত্রী বসে আছে, সে কিন্তু সিগারেটের অপর পাশ থেকে আনফিল্টার্ড ধোঁয়াটা পাচ্ছে, যেখানে ক্ষতিকর পদার্থ আরও বেশি। সুতরাং প্যাসিভ স্মোকিং এটা অ্যাক্টিভ স্মোকিংয়ের থেকে আরও অনেক বেশি ডেঞ্জারাস, ভয়ানক। আমরা মনে করি যে আসলে এখান থেকে আমাদের সচেতন হওয়ার সুযোগ আছে, এবং সুযোগ আসলে আমরা চেষ্টা করি আমরা এখান থেকে বেঁচে থাকার জন্য, কিন্তু ক্রমাগত যখন বাড়ছে তখন রাষ্ট্রের যদি পদক্ষেপ না থাকে, আইনশৃঙ্খলা বাহিনীর যদি পদক্ষেপ না থাকে, তাহলে আমরা আসলে অসহায় হয়ে যাই। নাগরিক আসলে তেমন কিছু করার থাকে না। কারণ আমি নিজে থেকে প্রতিবাদ করে দেখেছি যে উল্টো আমাকে আবার চ্যালেঞ্জ করে বসছে। আমি তখন বললাম যে সেটা কিন্তু পানিশেবল অফেন্স, আসলে একটা অপরাধ, আপনি কিন্তু শাস্তিযোগ্যের অপরাধ করছেন, রাস্তায় দাঁড়িয়ে আবার আমার সাথে তর্ক করছেন। তখন দেখলাম যে থামে, কিন্তু এর আগ পর্যন্ত উনি অ্যাগ্রেসিভ থাকেন। আমি যখন বলি যে প্লিজ আমার ক্ষতি হচ্ছে, আপনি থামেন। তো এই পরিস্থিতি আমরা রাষ্ট্রের সহযোগিতা ছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছাড়া এরকম একটি ভয়ঙ্কর ভীতিকর পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাবো বলে আমরা মনে করছি না। আমরা পরের প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা একটা প্রতিবেদনে খেয়াল করলাম যে প্রাণঘাতী রেজিস্ট্যান্ট যে ব্যাকটেরিয়াগুলো, এই ব্যাকটেরিয়ার পরিমাণ ক্রমাগতভাবে বেড়েই চলছে। প্রতিরোধের উপায়গুলো বলবেন আর এটা আমাদের জন্য কতটা ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে? এটা আমাদের জন্য আরেক নীরব মহামারী, কোভিড মহামারী আমরা পার হয়ে আসলাম, সামনে আরেকটা মহামারী আমাদের জন্য আসলে অপেক্ষা করছে, দরজায় কড়া নাড়ছে। সেটা হলো যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। এটা মূলত হয় যখন ব্যাকটেরিয়াগুলো তারা এই অ্যান্টিবায়োটিকগুলো চিনে ফেলে, এবং অ্যান্টিবায়োটিকের ব্যাকটেরিয়াকে যে পদ্ধতিতে তাদেরকে ধ্বংস করে, তারা এটাকে প্রোটেক্ট করে ফেলে, তারা এটার জন্য একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে ফেলে, এবং প্রতিরোধ ব্যবস্থা তৈরি করার ফলে যে সমস্যাটা হয়, পরবর্তীতে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে সেই ব্যাকটেরিয়াগুলোকে আর মারতে পারি না। তো এটা আসলে হচ্ছে যে কারণে, সেটা হলো আমাদের অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার। কারো একটু পাতলা পায়খানা হচ্ছে, ফার্মেসিতে গেল, অ্যামোডিস দিয়ে দিল, ফ্ল্যাজিল দিয়ে দিল,
সবাই মনে করে এটা হচ্ছে পাতলা পায়খানা বন্ধ হওয়ার ঔষধ, এটাই আমাদের বাংলাদেশে বহুল প্রচলিত। কিন্তু এই ফ্ল্যাজিল বা অ্যামোডিস, ফিলমেট এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক। এটা খাওয়ার একটি নির্দিষ্ট নিয়ম আছে, নির্দিষ্ট একটি কোর্স আছে, নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট মাত্রার এটা খেতে হয়। তো এছাড়া কারো একটু খুসখুসে কাশি হচ্ছে, উনি হয়তো দুদিন একটু অ্যামোক্সিসিলিন খেলেন, এটাও একটা অ্যান্টিবায়োটিক। সেটা খাওয়ার একটা নির্দিষ্ট কোর্স আছে, নির্দিষ্ট মাত্রা আছে, নির্দিষ্ট নিয়ম আছে। যখন আমরা সেই নির্দিষ্ট কোর্স মেনটেন না করে অল্প কয়েকদিন অ্যান্টিবায়োটিক খাই, তখন ওই শরীরের ভিতরকার ব্যাকটেরিয়াগুলো কিছুটা মারা যায় এবং এরপরে ওরা আবার সক্রিয় হয়ে যায় এবং তারা ওই ব্যাকটেরিয়ার বিপরীতে তারা নিজেদের একটা প্রতিরোধ ব্যবস্থাটা পরিবর্তন করে ফেলেন। পরবর্তীতে এই ব্যাকটেরিয়াটা সেই রোগীর শরীর থেকে অন্য কোনো ব্যক্তির শরীরে চলে যায়, পরিবেশে চলে যায়। তখন সেই ব্যক্তির শরীরে যখন সে যায়, তখন ধরেন তার আবারও কাশি হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, আমরা কফ পরীক্ষা করলাম, করে তার কালচার সেন্সিটিভিটি করলাম এবং কালচার সেন্সিটিভিটি পরীক্ষায় আমরা যেটা দেখি সেটা হচ্ছে এখানে কোন ব্যাকটেরিয়া বা জীবাণুটা আছে এবং কোন অ্যান্টিবায়োটিক দিলে এটি মারা যাবে। তো দেখা যায় যে কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করছে না, সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তখন আসলে যেহেতু শরীরের ভিতরে শত্রুপক্ষ আছে এবং আমার হাতে যা অস্ত্র আছে অ্যান্টিবায়োটিক, তার কোনোটাই এই শত্রুপক্ষের বিপক্ষে কার্যকর নয়, বিপরীতে কার্যকর নয়, তখন আসলে চেয়ে চেয়ে রোগীর মৃত্যু দেখা ছাড়া আমাদের আসলে আর কোনো করণীয় থাকে না। কারণ আমার হাতে যা রসদ আছে অ্যান্টিবায়োটিক, কোনোটাই তো কাজ করছে না। তো এখান থেকে এটা আসলে খুবই একটা ভয়ের বিষয়। সামনের দুনিয়াতে আসলে ক্যান্সারে যেমন মানুষ মারা যাবে, শুধু এই সামান্য জ্বরেও রোগী মারা যাবে। আরও 100 বছর আগে সামান্য ডায়রিয়াতে রোগীরা মারা যেত, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত কলেরা, ডায়রিয়াতে। সেটা আমরা থেকে উত্তরণ আমাদের হয়েছে, কিন্তু সামনে হয়তো দেখা যাবে সামান্য জ্বরেই রোগী মারা যাচ্ছে, আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না। এবং এটার জন্য দায়ী অনেকগুলো পক্ষ। এর মধ্যে একটা পক্ষ হচ্ছে আমরা যারা ডাক্তারের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক খাই। এটা আমাদেরকে বন্ধ করতে হবে। অ্যান্টিবায়োটিক খেতে হলে ডাক্তারের পরামর্শ নিয়েই খেতে হবে এবং ফুল কোর্স অ্যান্টিবায়োটিক সম্পন্ন করতে হবে। অর্ধেক অ্যান্টিবায়োটিক খেয়ে বন্ধ করে ফেলা যাবে না। এটা হয়তো আপনার শরীরে সেই ব্যাকটেরিয়াগুলো কোনো সমস্যা করছে না, কিন্তু আপনার শরীর থেকে বের হয়ে আপনার শিশুর শরীরে গিয়ে সে একটা সক্রিয় হয়ে একটা কিন্তু অনেক বড় একটা সমস্যার তৈরি করবে। এর পাশাপাশি যারা ঔষধ প্রশাসন যারা আছেন, তারা যখনই কোনো নতুন জেনারেশনে নতুন প্রজন্মের অ্যান্টিবায়োটিক আসে, দেখা যায় এটা একদমই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সেটা অ্যাভেলেবল হয়ে যায়। তো ঔষধ প্রশাসন যদি এই ওষুধগুলো শুধুমাত্র একদমই টারশারি লেভেল হসপিটালগুলোর জন্য বরাদ্দ রাখেন, যেখানে আইসিইউতে একদম মরণাপন্ন রোগীগুলো থাকবে, সেখানে এই অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা যাবে, তাহলে আমরা এই একদমই আমাদের যে একদমই লেটেস্ট যে অ্যান্টিবায়োটিক, একদম রিসেন্ট জেনারেশনের যে অ্যান্টিবায়োটিকগুলো বাজারে আছে, সেগুলো হয়তো যথেচ্ছ ব্যবহার বা অপব্যবহারটা কিছুটা প্রতিরোধ করা যাবে। এর পাশাপাশি যারা ফার্মেসি ওষুধ বিক্রেতা যারা আছেন, তাদেরকেও একটু সচেতন করা যায় যে আপনারা এরকম একটা দুটো অ্যান্টিবায়োটিক বিক্রি করবেন না, আপনারা ফুল কোর্স অ্যান্টিবায়োটিক বিক্রি করবেন এবং ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বিক্রি করবেন না। এই সবাই এগিয়ে আসলে তাহলে আমরা এই আসন্ন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যে মহামারী, সেটা থেকে হয়তো আমরা পরিত্রাণ পেতে পারি। এই ক্ষেত্রে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীর পাশাপাশি সাধারণ নাগরিকদের আসলে করণীয় কি হবে বলে আপনি মনে করছেন? সাধারণ নাগরিকদের করণীয়, প্রথমত কোনো চিকিৎসকের প্রেসক্রিপশন বা পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না এবং চিনতে হবে আসলে কোনটা অ্যান্টিবায়োটিক। যেমন ফ্ল্যাজিল একটা অ্যান্টিবায়োটিক, অ্যামোক্সিসিলিন একটা অ্যান্টিবায়োটিক, এটা একটা পাতলা পায়খানার বা আরেকটা কাশির ঔষধ না। দ্বিতীয়ত, সাধারণ জনগণকে যেটা করতে হবে সেটা হলো এই আরেকজনকে এটা জানাতে হবে। নিজে জানলাম এটা জেনে বসে থাকলে হবে না। যেমন কোভিডের সময় আমরা নিজেরা মাস্ক পরেছি, আরেকজনকে বলেছি আপনিও মাস্ক পরেন। ঠিক একইভাবে আপনি নিজে যেরকম অ্যান্টিবায়োটিকের ব্যাপারে সচেতন, আরেকজনকে বলতে হবে আপনার কাশি হয়েছে বা আপনি জ্বর হয়েছে, শুধু অ্যান্টিবায়োটিক খাবেন না, আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেন। এখন তো বাংলাদেশে একদম প্রত্যন্ত এলাকায়ও MBBS রেজিস্টার্ড চিকিৎসক আছেন এবং তারা এই অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন। তারা MBBS চিকিৎসকরা অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে যথেষ্ট স্কিল, যথেষ্ট দক্ষ। তো আপনি যে কোনো MBBS চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন এবং তার পরামর্শ অনুযায়ী আপনি অ্যান্টিবায়োটিক খেতে পারেন। নাজরুল, একটি প্রশ্ন করবো আসলে একটু তিক্ততার, সেটা হচ্ছে চিকিৎসকরাও
মানে যেখানে প্রয়োজন নেই সেখানে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন কিনা, এবং অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে বলছেন কিনা যে আসলে এটি কিন্তু এতটা দিন পর্যন্ত কন্টিনিউ করতে হবে, মানে এক্ষেত্রে কোনো শূন্যতা দেখা যাচ্ছে কিনা। আমি কয়েকবার ফেস করেছি এরকম, আমাকে খুব সতর্ক করা হয়নি বা আমার স্বজনকে সতর্ক করা হয়নি, অ্যান্টিবায়োটিক চলে এসছে, পরে আমরা খেয়াল করলাম যে অ্যান্টিবায়োটিক তোমাকে কিছু সতর্ক করেছে কিনা, তো উনি আসলে হেলাফেলা করে খাচ্ছিলেন ওষুধটি। মানে এখানে কিছু একটু অবহেলা হচ্ছে কিনা আসলে চিকিৎসকদের তরফ থেকে? এটা তো আসলে মানে মাথা পেতে মেনে নেওয়ার মতোই অভিযোগ যে আমাদের চিকিৎসকরা, আমরা রোগীর সাথে কমিউনিকেশনের দিক থেকে বাংলাদেশের চিকিৎসকরা বেশ পিছিয়ে আছি। হয়তো ওই রোগীটার অ্যান্টিবায়োটিকের ইন্ডিকেশন ছিল এবং সেজন্যই উনি অ্যান্টিবায়োটিক লিখেছেন, কিন্তু আমরা কি ওষুধ লিখছি, সেগুলো খাওয়ার নিয়ম কারণ কি, বা এই বিষয়গুলো সম্পর্কে একটু খোলাসা করে নিলে রোগীরাও একটু আত্মবিশ্বাস পায়, ভরসা পায়, এবং এই যে একটা দূরত্ব বা গ্যাপ থাকে সেটা আসলে দূর হয়ে যায়। যারা একটু ব্যস্ত চিকিৎসক দেখা যায় তারা হয়তো রোগীর সাথে এই বিষয়গুলো শেয়ার করেন না, বা ওনার সেই সময়ও নেই, সেক্ষেত্রে এই গ্যাপগুলো আসলে হচ্ছে, একদমই যে হচ্ছে না তা না। এটা আমাদের চিকিৎসকদেরও একটা দায় আছে, আমাদেরও উচিত এটার ব্যবহার সম্পর্কে একটু সচেতন হওয়া এবং রোগীদেরকে এটা একটু বুঝিয়ে দেওয়া। ধন্যবাদ। আমরা আসলে মনে করি যে আমরা সবাই, আমি ফার্মেসিতে চিকিৎসকদের বেলায় খুব কমই হয়েছে, কারণ চিকিৎসক সবসময় ভয়াবহতারা বোঝেন বলে রোগীদেরকে সেভাবে সতর্ক করে না। এই আমার রোগীর বেলায় হয়তো বলতে পারেননি, কিন্তু ফার্মেসিতে আমি মাঝে মাঝে খেয়াল করেছি যে মানে এক একটা গ্রেডে তারা বলতেছে আমি আসলে চূড়ান্ত গ্রেডের অ্যান্টিবায়োটিক দিচ্ছি না, সেকেন্ড গ্রেডের বা থার্ড গ্রেড এটা দিয়ে দিচ্ছি। আমি বললাম যে এটা আপনি দেওয়ার অধিকার রাখেন না, কিন্তু ওরা হচ্ছে দিব্যি দিয়ে যাচ্ছে আর কি। আমি এটা বলার পরে মনে হলো যে আমি একটা অপরাধ করে বসলাম তার সামনে। উনি যে অপরাধ করে যাচ্ছেন, মানে আসলে ব্যাপারটা উনি এটা অপরাধ হিসেবে দেখছেন না। তো এখানে রাষ্ট্রের বা স্বাস্থ্য অধিদপ্তরের মনিটরিংটা জোরদার হওয়া উচিত বলে আমি মনে করি। গ্রাম পর্যায়ে এখানে যথেষ্ট শিথিলতা আমরা খেয়াল করি মাঝে মাঝে যখন গ্রামে যাই। আমরা পরের প্রসঙ্গে যাব। একটি আন্তর্জাতিক প্রতিবেদন আমরা খেয়াল করলাম যে সিজারে যেসব শিশু জন্মগ্রহণ করছে সেসব শিশুর শরীরে হামের টিকা কম কার্যকর হচ্ছে বলে মানে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এবং চীনের একটি গবেষকদের তথ্য এটি। আসলে তাদের শরীরে হামের টিকা কাজ করছে কম, কারণ কি আপনি মনে করছেন? এটা খুবই চমৎকার একটা গবেষণার ফলাফল উঠে এসেছে যে যারা সিজারের মাধ্যমে, সিজারিয়ান সেকশনের মাধ্যমে যে শিশুদের জন্ম হচ্ছে তাদের শরীরে হামের টিকার প্রথম ডোজ কাজ করছে না। এখানে সংবাদের একটু মারপ্যাচ আছে, সেটা হচ্ছে প্রথম ডোজটা কাজ করছে না। এর কারণ হিসাবে গবেষকরা এটাও বলেছেন, সেটা হচ্ছে হামের বিপরীতে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের জন্মের প্রথম 9 মাস কিন্তু থাকে। আচ্ছা। এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমরা মায়েদের কাছ থেকেই আমরা প্রাপ্ত হই জন্মসূত্রে। তো যখন এটা নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হয় তখন এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমরা বেশি মাত্রায় প্রাপ্ত হই। যখন নির্ধারিত দিনের 1-2 সপ্তাহ পূর্বেই সিজারিয়ান সেকশনের মাধ্যমে কোনো বাচ্চার ডেলিভারি হয় তখন সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিছুটা কম পায়, বেশ কম পায়। এবং এটার কারণেই পরবর্তীতে হামের টিকা দিতে গেলেও প্রথম ডোজের ক্ষেত্রে তাদের কার্যকারিতাটা কিছুটা কম পেয়েছেন তারা। কিন্তু দ্বিতীয় ডোজের ক্ষেত্রে হামের টিকা, এই একই গবেষণার প্রতিবেদনে এসেছে, দ্বিতীয় ডোজ যখন দেওয়া হয় তখন তাদের মোটামুটি পূর্ণমাত্রা তারা প্রতিরোধ ব্যবস্থা তারা পেয়ে থাকেন। তো আমাদের বাংলাদেশে কিন্তু হামের 2টো টিকাই দেওয়া হয়, অনেক দেশে দেওয়া হয় না। আমাদের একটা শিশুর 9ম মাসে প্রথম ডোজ দেওয়া হয় এবং 15তম মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। সুতরাং আমার বাচ্চার হাম হতে পারে, এজন্য আমার রোগীর সিজার করার প্রয়োজন আছে, সেখান থেকে পিছিয়ে আসাটা উচিত হবে না। সব জিনিসেরই কিছু ইতিবাচক দিক থাকে, কিছু নেতিবাচক দিক থাকে। যেমন নর্মাল ডেলিভারির এই ইতিবাচক দিকগুলো ছিল যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো হয়, আমাদের বাচ্চা একদম পূর্ণ সময়ের পরেই ডেলিভারি হয়, হ্যাঁ, বাচ্চার সাথে মায়ের বন্ডিংটা ভালো থাকে। এর ঠিক একই পাশাপাশি যে সমস্যা যেগুলো ছিল সে সময়, সেটা হচ্ছে আমাদের দেশের মহিলাদের যে জন্ম প্রদান করার যে ক্যানেলটা, যে রাস্তাটা, সেটা অন্য জনগোষ্ঠীর, অন্য দেশের মহিলাদের তুলনায় কিছুটা সরু। আমরা যে পেলভিক এটা বলি সেটা বেশ সরু। আমাদের মহিলারা বা আমাদের দেশের পুরুষরাও আমরা একটু বেটে, হ্যাঁ, খাটো। আমাদের যে জন্ম প্রদানের যে রাস্তাটা সেটা সরু, যার ফলে কি হতো, যার ফলে এর আগে যখন সিজারিয়ান সেকশন হতো না, যখন সবাই ধাত্রী দিয়ে ডেলিভারি করাতো, অনেক বাচ্চা গর্ভেই মারা যেত। ডেলিভারি করা যাচ্ছে না, মাথা বের হয়েছে, হাত বের হচ্ছে না, পা বের হচ্ছে না, মারা যেত। অনেক মহিলা প্রসবজনিত জটিলতায় মারা যেত।
অতিরিক্ত রক্তক্ষরণে মারা যেত। অনেক শিশু এই নর্মাল ডেলিভারি করতে গিয়ে টানা হেঁচড়া যেটা হয়, সেখানে মাথায় আঘাত পেয়ে হয়তো চিরদিন বা চিরকাল প্রতিবন্ধী ছিল, বা তার ডেভেলপমেন্টাল কিছু ত্রুটি ছিল। তো এটা কিছু মানে খারাপ দিকও ছিল। সিজারিয়ান সেকশনে আমরা এগুলোকে প্রিভেন্ট করতে পেরেছি। সিজারিয়ান সেকশন আসার পরে আমাদের মহিলাদের যে প্রসবজনিত জটিলতাগুলো কমে গিয়েছে, ডেভেলপমেন্টাল যে অ্যানোম্যালিগুলো থাকে মাথায় চাপ পড়ার কারণে, সেগুলো কমে গিয়েছে, এবং গর্ভে যে শিশুর মৃত্যু সেটার হারও কমে গিয়েছে। কিন্তু এর পাশাপাশি আমরা এখন কিছু নেতিবাচক দিকও দেখছি, যার একটি হচ্ছে যে হামের টিকার অকার্যকর হওয়ার সম্ভাবনাটা বাড়ে। এছাড়া আরও কিছু সমস্যা আছে। সুতরাং আমাদের রিস্ক বেনিফিট হিসাব করে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমাদের দেশের অনেক মহিলা স্বেচ্ছায় সিজারিয়ান সেকশন করাতে চান। হ্যাঁ, এটাও আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স। আমাদের দেশে টোটাল যত ডেলিভারি হয় তার 1/3 সিজারিয়ান সেকশন। এটা যারা বাংলাদেশের গাইনি বিশেষজ্ঞ তাদের একটি গবেষণার জিএসবির গবেষণায় উঠে এসেছে, 1/3 হচ্ছে সিজারিয়ান সেকশন। এর মধ্যে এই 1/3 মধ্যে 1/3 বা 1/3 অর্থাৎ আরও সহজ করে বললে টোটাল ডেলিভারি 10%-এর সিজারিয়ান সেকশন প্রয়োজন আছে, 20%-এর সিজারিয়ান সেকশন প্রয়োজন নেই, তারা স্বেচ্ছায় করান। তো ডাক্তাররাও হয়তো অনেকে আনইথিক্যালভাবে করছে, আবার অনেকে রুগীরাও চাচ্ছে আমি এত ব্যথা সহ্য করতে পারবো না, আমাকে করান। আর বাকি 10%-এর আসলেই প্রয়োজন, তাদের সিজারিয়ান সেকশন প্রয়োজন এবং তাদেরকে আসলে করা হচ্ছে। তো বিষয়টা একটু ব্যাপক। হামের টিকা কাজ করবে না এই ভয়ে সিজারিয়ান সেকশন থেকে সরে আসার প্রয়োজন নেই, যদি তার সিজারিয়ান সেকশন আসলেই প্রয়োজন হয়। একজন মহিলা 35 বছর বয়সে প্রথম বাচ্চার মা হতে যাচ্ছে, বা 40 বছর বয়সে প্রথম শিশুর মা হতে যাচ্ছে, এটা তার জন্য খুবই ভ্যালুয়েবল প্রেগন্যান্সি। উনি নর্মাল ডেলিভারিতে হয়তো ওনার হয়ে যাবে, ওনার বাকি সব প্যারামিটার ওকে, কিন্তু নর্মাল ডেলিভারি করতে গিয়ে যদি বাচ্চার কোনো সমস্যা হয়, এটা তো আমাদের জন্য খুব বিশাল মানে বেদনার হবে। তো এসব ক্ষেত্রে ভ্যালুয়েবল প্রেগন্যান্সির ক্ষেত্রেও আমরা বলি আপনি সিজারিয়ান সেকশন করে ফেলেন, যাতে একদমই আনইভেন্টফুল হিসাবে আপনার বেবিটাকে আমরা ডেলিভারি করাতে পারি। আর অন্য দেশে এই একই প্রতিবেদনের যেটা বলেছে, অনেক দেশে দ্বিতীয় ডোজটা দেওয়া হয় না, অনেক দেশে বা দ্বিতীয় ডোজের বিধানই নেই। কিন্তু যেহেতু আমাদের যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই, সেখানে যেহেতু হামের দুটো ডোজই দেওয়া হয়, 9ম মাসে একটি, 15তম মাসে একটি, সুতরাং আমার মনে হয় আমাদের শিশুরা সিজারিয়ান সেকশনের মাধ্যমেও যদি ডেলিভারি হয়, হামের টিকা 2 ডোজে তাদের শরীরে যথেষ্ট কার্যকর থাকবে এবং তারা হাম থেকে মুক্ত থাকবে। ধন্যবাদ নাজির মোমেন ভাই, খুব চমৎকার করে এবং বিস্তারিতভাবে সেটা বলেছেন। টিকা নিয়ে একটি প্রাসঙ্গিক একটি প্রশ্নের বাইরে মোটামুটি বলা যায় যে সেটা হচ্ছে অনেক নাগরিক, দেশের অনেক নাগরিকের সাথে আমি একেবারে সরাসরি চিনি কয়েকজনকে যারা তাদের সন্তানদেরকে টিকার সময় শেষ হয়ে গেছে ইতিমধ্যে, তারা সন্তানগুলোকে টিকা দেওয়ার ব্যবস্থা করেননি। তারা বলতে চেয়েছেন যে এগুলো ইহুদিদের তরফ থেকে এসছে, খ্রিস্টানদের তরফ থেকে এসছে, এগুলোর মাধ্যমে আমার সন্তানকে দেখা যাবে যে জগৎ বিখ্যাত সায়েন্টিস্ট হতে বাধা তৈরি করবে এমন কোনো উপাদান এখানে থাকবে, তারপরে আলোকিত মানুষ হতে পারবে না অথবা বড় কিছু হতে পারবে না। এই বিষয়টি অভিযোগটি আসলে কি অভিযোগ নাকি একটু আপনারা এরকম কোনো এক্সপিরিয়েন্স বা কোনো পরীক্ষাগারে কোনো পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা যে টিকার মধ্যে আসলে ক্ষতিকর কিছু আছে? আপাত দৃষ্টিতে এই অভিযোগগুলো আসলে খুবই কি বলবো, রসালো অভিযোগ। এগুলো খুব সহজেই লোকজন এটাকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে। হ্যাঁ, কিন্তু বাস্তবে আসলে এখন পর্যন্ত এরকম কোনো সায়েন্টিফিক এভিডেন্স আসলে পাওয়া যায়নি। এবং এই টিকাগুলো যে শুধু যে আমাদের মুসলমান দেশে, গরিব দেশে দেওয়া হচ্ছে তা না, ইহুদি নাসারাদের দেশেও তো টিকা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং তাদের দেশেও তো এটা একদম সবার জন্য এটা প্রযোজ্য। এবং একই অভিযোগ কিন্তু খোদ আমেরিকাতেও আছে। আমরা যেরকম যে অভিযোগটা বলা হলো না, একই অভিযোগ আমেরিকার যারা প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তারাও টিকা দিতে আগ্রহ বোধ করে না। তাদের ওখানেও যখন স্বাস্থ্যকর্মীরা যায় তাদের উপরে তাদেরকে বের করে দেয়, গালিগালাজ করে, বকাঝকা করে, মারধরের অভিযোগও আছে, আন্দোলনও আছে। হ্যাঁ, আমরা আরেকটা আমাদের বেশি আসলে আসে হচ্ছে আফগানিস্তানের ওই ইস্যুগুলো, আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু প্রত্যন্ত এলাকা যারা একদমই টিকা দিতে চায় না। তো তাদের আসলে অনেক অনিশ্চয়তা আর মধ্য দিয়ে তারা যায়, তাদের অনেক পাওয়া না পাওয়ার অনেক হিসেব নিকেশ আছে, তারা একটা যুদ্ধাবস্থার মধ্য দিয়ে আছে, তাদের প্রসঙ্গটা আলাদা। কিন্তু আমাদের মতো একদম মোটামুটি স্থিতিশীল একটা দেশে যে টিকাগুলো আসলে দেওয়া হচ্ছে, এগুলো থেকে আসলে
সরে আসার খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। কারণ আপনি একটু চিন্তা করেন, আগে আমরা যে পরিমাণ পোলিও রোগী পেতাম, এখন কিন্তু পোলিও রোগী নেই। আমার নিজের একজন আমার স্কুলের সহপাঠী পোলিও রোগী ছিল, পরবর্তীতে সে সিভিল ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু আমি আমার বাচ্চার স্কুলে তো আর কোনো পোলিও রোগী দেখতে পাচ্ছি না। বা আমার এখন যারা মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে ফার্স্ট ইয়ারে, তাদের মধ্যে পোলিও রোগী দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের মেডিকেল কলেজে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এখন প্রফেসর, তিনি পোলিও রোগী। তো সুতরাং পোলিও রোগটাকে কিন্তু টিকা দিয়েই তো নিয়ন্ত্রণ করা হয়েছে, তাই না? আগে যে গুটি বসন্ত ছিল সেটা টিকা দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে, এবং নিয়ন্ত্রণ করার পর এখন কিন্তু গুটি বসন্তের টিকা দেওয়া হচ্ছে না। সাফল্যের পরে এটা থেমে গিয়েছে। ঠিক একইভাবে আমরা করোনাকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পেরেছি টিকার মাধ্যমে। যদিও সব কিছুরই ওই যে বললাম ইতিবাচক দিক নেতিবাচক দিক থাকে, করোনার টিকারও কিছু অ্যাডভার্স ইফেক্ট বা সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া আছে। 1 লক্ষ জনকে দিলে 10 জনের একটা অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, হ্যাঁ, কিন্তু বাকি লোকজন সবাই তো উপকৃত হলো। সেই একইভাবে রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে আমার যেটা মনে হয়, আমাদের যে টিকাগুলো অন্তত সরকারি যে বিনামূল্যে যে টিকাগুলো যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো আপনারা দিন। এর বাইরেও আরও অনেক টিকা আছে যেগুলো সরকার বিনামূল্যে দেয় না, আপনাকে টাকা দিয়ে সেটা কিনে এনে দিতে হবে। সেই টিকাগুলো যাদের সামর্থ্য আছে দিতে পারেন। ইনফ্লুয়েঞ্জার টিকা, রোটা ভাইরাসের টিকা, সেগুলো আপনারা দিতে পারেন। যার বাচ্চাদের বারবার ডায়রিয়া হচ্ছে, প্রতিবার ডায়রিয়া হচ্ছে, একদমই পানিশূন্য হয়ে যাচ্ছে, হাসপাতালে ভর্তি করছেন, স্যালাইন দিচ্ছেন, বাচ্চার কষ্ট হচ্ছে, বারবার তাকে ক্যানুলা করা হচ্ছে, বাচ্চার কষ্ট হচ্ছে, মা বাবার কষ্ট হচ্ছে, হাসপাতালে ভর্তি থাকছেন, টাকা পয়সা খরচ হচ্ছে। কিন্তু 2 ডোজ বা 3 ডোজ রোটা ভাইরাসের ভ্যাকসিন মুখে খাওয়ালে তার থেকে অনেক কম খরচেই কিন্তু আপনি ওই খরচটাকে প্রতিরোধ করতে পারলেন, বাচ্চা এবং পরিবারের ওই কষ্টটাকে প্রতিরোধ করতে পারলেন। বাচ্চার বারবার নিউমোনিয়া হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, প্রতি মাসে মাসে হচ্ছে, হ্যাঁ, তাকে আপনি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিয়ে এই কষ্ট এবং খরচটাকে কিন্তু প্রতিরোধ করতে পারেন। এগুলো সম্প্রসারিত টিকাদান কর্মসূচির বাইরের কিছু ভ্যাকসিন। আর এর ভিতরে যে ভ্যাকসিনগুলো আছে এগুলো তো একদমই বিনামূল্যে। এগুলো নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় এসব কনস্পিরেসি থিওরির দিকে তাকিয়ে পিছপা হওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। আমরা এই টিকাগুলোকে আমরা আমাদের জন্য আশীর্বাদ মনে করছি, কারণ এর পেছনে মানে চিকিৎসা বিজ্ঞানী যারা আছেন, গবেষক যারা আছেন, তাদের দীর্ঘদিনের ফসল এগুলোকে আমরা ঠুনকো কোনো যুক্তি দিয়ে আসলে এখান থেকে বঞ্চিত হওয়া, আমাদের শিশুদেরকে বঞ্চিত করা ঠিক হবে না। নাজরীন মুমিন ভাই, জানতে চাই যারা যেসব শিশু এখান থেকে বঞ্চিত হয়ে গেল, যাদের বয়স আসলে শিশুদেরকে যে বয়সগুলো পর্যন্ত টিকাটা দেওয়া হয়, এই বয়স যারা ওভার করেছে, তারা যদি কোনো রকমের জটিলতায় পড়ে, তাহলে সেক্ষেত্রে কীভাবে রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করবে, অথবা তারা আসলে টিকা নিতে পারবে কিনা পরবর্তী সময়? সব ঔষধ বা টিকাও তো এক ধরনের ঔষধ, এগুলোর বয়স নির্ধারিত কিছু ডোজ থাকে। কেউ যদি সেই বয়স পার হয়ে যায় তাহলে ওই টিকা তার জন্য প্রযোজ্য হবে কিনা, হলে কোন ডোজে প্রযোজ্য হবে, সেই জন্য সে নিকটস্থ সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নিতে পারে। এটা নেওয়া যেতে পারে, হয়তো তখন আর সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত তাকে করা যেতে পারবে, উনি ব্যক্তিগত পর্যায়ে কোনো টিকা চাইলে নিতে পারেন যদি সেটা অ্যাভেলেবল হয়। আর এরপরে টিকা গ্রহণ না করার ফলে যদি কোনো জটিলতা হয়, সেটা তো আসলে অন্যান্য রোগীরা চিকিৎসার ক্ষেত্রে যে ধরনের সুযোগ সুবিধা প্রাপ্ত হন রাষ্ট্র থেকে, সেটাই প্রাপ্ত উনিও হবেন, এর ব্যতিক্রম হওয়ার কথা না। কিন্তু আলাদা কোনো সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন কিনা, এটা আমার জানা মতে এরকম কোনো স্কিম গভর্নমেন্টের এখন পর্যন্ত নেই। আমরা শেষ প্রসঙ্গে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি ইতিমধ্যে জানতে পেরেছেন বাংলাদেশের একজন চিকিৎসক যিনি 5ম বাংলাদেশী হিসেবে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উত্তোলন করার সুযোগ পেয়েছেন। এই গৌরবান্বিত বিষয়টা একজন চিকিৎসক হিসেবে কিভাবে দেখেন? আমার খুবই ভালো লাগছে। এটার মানে অনেকগুলো মাত্রা আছে। একটা মাত্রা তো উনি চিকিৎসক, আমিও চিকিৎসক। আবার যখন এই খবরটা আমরা পেলাম তখন দেখলাম যে উনি আসলে আমার করাসপন্ডিং ব্যাচেরই চিটাগং মেডিকেলের স্টুডেন্ট ছিলেন, এবং আমার দেখে অনেক কমন ফ্রেন্ডস আছে। আমার সিলেট মেডিকেলের বা ঢাকা মেডিকেলের অনেক বন্ধুরা তার সাথে দেখছে, তার সাথে স্কুলের বন্ধু ছিল, কলেজের বন্ধু ছিল, বা মেডিকেল কলেজের বন্ধু ছিল। তো তখন মনে হচ্ছে না, আমারই তো মনে হয় আরেকজন খুব কাছের লোক এভারেস্টের চূড়ায় উঠলো। এটা খুবই আনন্দের একটা বিষয়, এবং যারা চিকিৎসক আছেন তাদের জন্য এটা আসলে একটা খুব চমৎকার একটা দৃষ্টান্ত যে আপনাদের চিকিৎসা করা এটা একটা প্যাশনের বিষয়। এর বাইরে আরও অনেকের অনেক রকম প্যাশন থাকে। কেউ লিখতে ভালোবাসেন, ভালো লেখেন, কেউ ছবি আঁকতে ভালোবাসেন, ভালো ছবি আঁকেন, কেউ হয়তো ফটোগ্রাফি ভালো করেন। তো আপনার প্যাশনের জায়গাটাও আপনি কন্টিনিউ করেন চিকিৎসার পাশাপাশি, তাহলে ইনশাল্লাহ আপনার ক্ষেত্রেরও এভারেস্টে আপনি চূড়ায় উঠতে পারবেন। এবং এটা
শুধু যে চিকিৎসক সমাজের জন্য গর্বের বিষয় তা না, এটা আমাদের পুরো বাংলাদেশের জন্যই গর্বের বিষয়। কারণ ডক্টর বাবর আলী খুব সম্ভবত এভারেস্ট থেকে একটু নেমে আরেকটি লোৎসে নামক আরেকটি পর্বতশৃঙ্গ উঠেছেন, এবং এটা সম্ভবত প্রথম বাংলাদেশি হিসাবে এভারেস্ট পর্বতমালার টপ দুইটি যে শৃঙ্গ সেই দুটো একই সাথে সামিট করে উনি নেমে এসেছেন। তো এটা আসলেই খুব গর্বের বিষয়। আর যারা সাধারণ জনগণ আছেন তারা এখান থেকে যেটা মেসেজ নিতে পারেন সেটা হচ্ছে চিকিৎসকরাও রোবট না, তারা যে শুধু চিকিৎসা কাজই দেন তা না, তাদেরও বিভিন্ন শখ থাকে, বিভিন্ন প্যাশন থাকে, চিকিৎসার পাশাপাশি তারা এই কাজগুলো করে থাকেন। সুতরাং তাদেরকেও আপনারা উৎসাহ দিতে পারেন, এবং নিশ্চয়ই বাবর আলীর নিজস্ব কিছু রোগী আছে, আমি আশা করব তারা তার যেই চিকিৎসক, ব্যক্তিগত চিকিৎসক, তাকে কংগ্রাচুলেট করবেন। এভারেস্ট থেকে নেমে উনি যখন আবার চিটাগংয়ে তার কর্মস্থলে ফেরত আসবেন, তার রোগীরা, তার সহকর্মীরা, স্বাস্থ্যকর্মীরা সবাই বাবর আলীকে কংগ্রাচুলেট করবেন। চিকিৎসার পাশাপাশি উনি যে আরেকটি খুব চমৎকার কাজ করে আমাদের দেশটাকে গৌরবান্বিত করেছেন। ধন্যবাদ। আসলে আমরাও গৌরবান্বিত। বাংলাদেশের যে কোনো নাগরিক যদি ভালো কিছু করে তাহলে আমরা এটা আমাদেরকে মানে অনেক বেশি উদ্বেলিত করে, আনন্দিত করে, এবং আমরা ওই মানুষটিকে সম্মানের চোখে দেখতে চাই। কেউ কেউ এই বিষয়টিকে নিয়ে খুব হীনমন্যতার পরিচয় দিয়েছেন, আমরা আসলে এইভাবে দেখতে চাইনি, দেখবো না। কারণ হচ্ছে এটা বাংলাদেশের একটি অর্জন। কারণ উনি তো আসলে জীবনের ঝুঁকি নিয়ে দেশের পতাকাকে একটি জায়গায়, একটি চূড়ান্ত অবস্থানের মধ্যে দিয়ে পৌঁছে দেওয়ার জন্য, বাংলাদেশকে সম্মানিত করার জন্য চেষ্টা করেছেন। সুতরাং আমরা তাকে স্বাগত জানাচ্ছি। সাথে সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে আমাদের স্মৃতি উপস্থিত হয়ে যান হাজারো ব্যস্ততার মধ্যে। আপনাকেও ধন্যবাদ মনির ভাই। আশা করি সামনে আরও অনেকবার আপনার সাথে এইভাবে বসে গল্প করতে পারবো, কথা বলতে পারবো। জি, প্রত্যাশা করছি, আমরা খুব দৃঢ়ভাবে প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে স্বাস্থ্য খাতের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হবো। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।